জয় হিন্দ। আজকের ভিডিওতে আমরা আরআরবি এনটিপিসি সিবিটি 1 পরীক্ষার প্র্যাকটিস সেট সলভ করব। তোমরা জানো যে আরআরবি এনটিপিসির যে সিবিটি 1 পরীক্ষাটা হবে সেটার কিন্তু আর বেশি দিন সময় নেই, তাই আজকে আমরা সেটারই প্র্যাকটিস সেট সলভ করব। ঠিক আছে, আজকের ভিডিওতে আমরা 10টা অঙ্ক করব। এই 10টা অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কগুলো তোমাদের প্রত্যেককেই করতে কিন্তু হবে। ঠিক আছে, এই অঙ্কগুলো তোমরা যদি প্র্যাকটিস না করে যাও তোমরা কিন্তু এক্সামে এই অঙ্কগুলা করে আসতে পারবে না। ঠিক আছে, চলো প্রথম প্রশ্নটা কি আছে আজকের দেখি। দেখো কি বলেছে প্রথম প্রশ্নটা, দেখো সরল করতে বলেছে, সিম্পলিফাই করতে বলেছে আমাদেরকে। ঠিক আছে, আমরা কি করব, এই টাইপের অঙ্কগুলো এর আগেও আমরা অনেক করেছি। দেখো কি করে করতে হয় এই অঙ্কটা। দেখো সবটাকে শেষে কি দেওয়া আছে 1/4, তো 1/4কে আমরা এই 1/4 এভাবে লিখবো। তারপরে দেখো কয়টা সংখ্যা আছে, একটা দুটা তিনটা সংখ্যা আছে, তো আমরা তিনটা দাগ দেবো এভাবে। ঠিক আছে, দেখো এখানে যদি এই যে এখানে 2 3 2 এরকম দেওয়া আছে না, এটার পরিবর্তে যদি 1 1 থাকতো তাহলে আমরা কিছুই করতে হতো না, সিম্পলি এটাই লিখতাম শুধু। যেহেতু এখানে 2 3 2 দেওয়া আছে, তাই আমরা কি করব, দেখ শেষের থেকে এদিক থেকে স্টার্ট করব। হ্যাঁ, দেখো এখানে কত দেওয়া আছে 2, তাহলে এই 4-এর উপরে ইন্টু 2 লিখলাম। তারপরে কত দেওয়া আছে 3, তো পরের যে মানে শূন্যস্থানটা ড্যাশটা দিয়েছি এখানে আমরা ইন্টু 3 লিখলাম। তারপরে কত দেওয়া আছে, আবার 2 দেওয়া আছে, তো এখানে আবার ইন্টু 2 লিখলাম। কেন লিখলাম এখন বুঝতে পারবে তোমরা। এবারে আমরা কি করব, দেখো এই 4 দিয়ে উপরেরটাকে গুণ করে দেবো, তো 4 দুগুণে 8, আর এটাকে যোগ করে দেবো সামনেরটাকে। তো 4 2 8, 8 আর 1 যোগ করলে কত হবে 9, তো এটা আমরা 9টা এখানে শূন্য পরের যে দাগটা আছে তার উপরে বসিয়ে দিলাম। সেম এই প্রসেসটা রিপিট হতে থাকবে। 9 দিয়ে 3কে গুণ করবো, 9 3 27, 27-এর সাথে 4 যোগ করলে কত হবে 31, এখানে 31 বসে যাবে। 31-এর সাথে 2 গুণ হবে, 31 2 62, 62-র সাথে 9 যোগ হলে 71, তো আমাদের হয়ে গেল। উত্তর কত হবে আমাদের, এখানে যেমন আমরা 1/4কে 1 তারপরে 4 লিখেছি, তেমনি এখানে যে 31 তারপরে 71 আছে সেটাকে আমরা 31/71 লিখব। এটাই হয়ে যাবে আমাদের উত্তর। তা আমাদের অ্যান্সার কি হয়ে গেল, অপশন ডি হয়ে গেল আমাদের উত্তর। বুঝতে পারলে, একদম সিম্পল ভাবে কি করে সহজ পদ্ধতিতে অঙ্কটা করতে হয় তোমরা কিন্তু শিখে নিলে। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, পরপর 3টি স্বাভাবিক সংখ্যার গড় কে যদি আরো 2টি ক্রমাগত সংখ্যাকে প্রথম সেটের সাথে যুক্ত করা হয় তবে নতুন গড় কত হবে। ঠিক আছে, তোমাদেরকে একটা জিনিস আমি বলে রাখি, যে যখনই পরপর সংখ্যা দেওয়া থাকবে, পরপর সংখ্যা বলতে এরকম হতে পারে যে 2 3 4 বা 11 12 13, ঠিক আছে, এরকম 3টা সংখ্যা 4টা সংখ্যা যেরকমই হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে। ঠিক আছে, যখনই এরকম সংখ্যা দেওয়া থাকবে, যে পরপর সংখ্যা দেওয়া থাকবে তাদের গড় দেওয়া থাকবে, তখন যদি যে কোনো একটা সংখ্যা আমরা বাড়াই, যে কোনো একটা সংখ্যা বাড়াই, যেমন ধরে নাও এই যে 3টা সংখ্যা আছে 2 3 4, এই 2 3 4-এর গড় কত, 2 3 4-এর গড় কিন্তু 3, 2 3 4-এর গড় কিন্তু 3। 11 12 13 এর গড় কত, এর গড় হচ্ছে 12, এর গড় হচ্ছে 12। কিন্তু যখনই আমরা একটা সংখ্যা বাড়াবো, মানে 4 তারপরে এখানে লিখে দিলাম 5, বা এখানে 13-র পরে লিখে দিলাম 14, যখনই একটা সংখ্যা বাড়িয়ে দেব তখন এই 4টা সংখ্যার গড় কত হবে, হয়ে যাবে 3.5। এই সংখ্যাটার গড় কত হয়ে যাবে, এই সংখ্যাটার গড় হয়ে যাবে 12.5। মানে কি, মানে হচ্ছে যখনই এইরকম সংখ্যাগুলো মানে পরপর সংখ্যা দেওয়া থাকবে আর একটা সংখ্যা আমরা বাড়াবো, তো একটা সংখ্যা যখনই বাড়াবো আমাদের গড় কত বাড়বে, গড় আমাদের 0.5 বেড়ে যাবে। গড় আমাদের কত বাড়বে, 0.5 বেড়ে যাবে। ঠিক আছে, এটারই গড় বের করো না। দেখো 2 আর 3 যোগ করলে 5, 5 আর 4 কত হচ্ছে 9, 9 আর 5 14, 14কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, যেহেতু 4টা সংখ্যা 14কে 4 দিয়ে ভাগ করলে 3.5 হবে। গড় মানে কত হবে 3.5, ঠিক বলছি তো আমি। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা সংখ্যা বাড়লে গড় বাড়ে কত 0.5, তার মানে দুটা সংখ্যা বাড়লে গড় কত বাড়বে আমাদের 1, 3টা সংখ্যা বাড়লে গড় কত আমাদের বাড়বে 1.5। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের বেসিক জিনিস, এটা তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে, দেখো যদি আমরা এই জিনিসটা মনে রাখি তাহলে এই যে অঙ্কটা আছে না, পরপর 3টি স্বাভাবিক সংখ্যার গড়কে যদি আরো 2টি ক্রমাগত সংখ্যা প্রথম সেটের সঙ্গে যুক্ত হয় তবে নতুন গড় কত হবে, তাহলে দুটা সংখ্যা যদি যুক্ত হয় নতুন গড় কি হবে 1 বেড়ে যাবে। তার মানে গড় যদি আগে ছিল কে, এখন কত হয়ে যাবে, তার সাথে 1 বেড়ে যাবে, মানে k+1। এখন গড় কত হয়ে যাবে আমাদের k+1।
বোঝা গেল? তার মানে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? যদি তোমাদের এই জিনিসটা মনে থাকে যে একটা সংখ্যা বাড়লে 0.5 বাড়ে, দুটা সংখ্যা বাড়লে, মানে মেন কথা একটা সংখ্যার জন্য 0.5 বাড়বে গড়, এটা জিনিস খালি তোমরা মাথায় রাখবে। এই জিনিসটা মাথায় থাকলে তোমাদেরকে অঙ্কটা করতেই হবে না, তোমরা ডাইরেক্ট উত্তরটা বের করতে পারবে, কোনো কিছু লেখার দরকার নেই, মানে মুখে মুখে উত্তরটা হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এক্ষেত্রে উত্তর কি হয়ে গেল? উত্তর হয়ে গেল আমাদের অপশন বি। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, এবিসিডি সামান্তরিকের বিসি বাহুর মধ্যবিন্দু পি যদি অ্যাঙ্গেল বিএপি ইজিক্যাল টু অ্যাঙ্গেল ডিএপি এবং এডি ইজিক্যাল টু 10 সেন্টিমিটার হয়, তবে সিডি এর মান কত হবে? দেখো ঠিক আছে, একটা সামান্তরিক আমরা বানাই। ঠিক আছে, দেখো একটা সামান্তরিক বানালাম, একটা সামান্তরিক এই এ বি সি ডি। কি বলেছে? বিসি এর মধ্যবিন্দু পি, বিসি এর মধ্যবিন্দু পি। এবারে কি বলেছে? এডি ইজিক্যাল টু 10 সেন্টিমিটার, তার মানে এডি যদি 10 সেন্টিমিটার হয় তার মানে বিসিও 10 সেন্টিমিটার। এবারে পি যদি মধ্যবিন্দু হয় তার মানে বিপি ইজিক্যাল টু 5 হবে আর বিসি ইজিক্যাল টু 5। বোঝা গেল? এবারে কি বলেছে? অ্যাঙ্গেল বিএপি মানে এই কোণটা, এই কোণটা সমান সমান ডিএপি মানে এই কোণটা, মানে এই কোণটার মান যদি এক্স হয় এই কোণটার মান হবে এক্স। ঠিক আছে, দেখো এবারে এডি আর বিসি প্যারালাল আর এপি হচ্ছে তাদের ছেদক, তাহলে এই অ্যাঙ্গেলটা ডিএপি আর অ্যাঙ্গেল এপিবি মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি একান্তর কোণ। দুটি সমান্তরাল সরল রেখা একটি ছেদক দ্বারা ছেদিত হইলে যে একান্তর কোণগুলো তৈরি হয় সেই একান্তর কোণগুলো কি হয়? সমান হয়। তার মানে এটা এক্স হলে এটাও হয়ে যাবে এক্স, এটাও কি হয়ে যাবে এক্স। এবার দেখো এই এবিপি ত্রিভুজ এবিপি, ত্রিভুজ এবিপি এর দেখো এই কোণটাও এক্স, এই কোণটাও এক্স। তো যখন একটা ত্রিভুজের দুটা কোণ সমান হয় তখন তাদের বিপরীত বাহুগুলোও কি হয়? সমান হয়। তো এই এক্স এর বিপরীত বাহু কোনটা? এটা মানে বিপি ইজিক্যাল টু হয়ে যাবে কি এই এক্স এর বিপরীত বাহু কোনটা? এবি। তার মানে বিপি যদি 5 হয় তার মানে এবির মান কত হবে? এবির মানও 5 হবে। এবারে এবির মান যদি 5 হয় তার মানে সেটাই মান হয়ে যাবে সিডি। এবি আর সিডি তো সমান, কেন? সামান্তরিকের বিপরীত বাহু। তো সিডি আমাদেরকে চেয়েছে, তার মানে সিডির মান কত? সিডির মান 5 সেন্টিমিটার, যেটা হচ্ছে অপশন ডি তে। তার মানে অপশন ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? অপশন ডি হয়ে গেল সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, তিনটি ক্রমিক ছাড় 4%, 5% ও 14% এর সমতুল্য একক ছাড়ের মান কত? ঠিক আছে, সমতুল্য একক ছাড়ের মান কত? তোমাদেরকে যখন আমি এক নিয়মেই সব এই যে সিরিজটা করাচ্ছি সেখানেই কিন্তু কিছুদিন আগে আমি এইটা করিয়েছিলাম যে পরপর তিনটা টার্মের সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জটা কিরকম হবে। দেখো ডিসকাউন্টের ক্ষেত্রে কি হবে? ডিসকাউন্টের ক্ষেত্রে এই তিনটাকে প্রথমে আমরা যোগ করব, তার মানে 4 প্লাস 5 প্লাস 14 যোগ করব, মাইনাস দিয়ে উপরে হয়ে যাবে আমাদের এবি, এবি মানে 4 আর 5 গুণ, 5 4 কত হবে? 20, যোগ বিসি 14 আর 5 গুণ, 14 5 কত হবে? 70, যোগ 14 আর 4 গুণ, 14 4 56, নিচে কত হয়ে যাবে? নিচে হয়ে যাবে 100, যোগ হয়ে যাবে এবিসি মানে তিনটাকে গুণ করে নিচে 10,000, তিনটাকে গুণ করলে কত হবে? 4 5 20 আর 20 গুণ 14 মানে 280, নিচে হয়ে যাবে 10,000। হলো? এবারে দেখো এই তিনটা যোগ করলে কত হবে? 5 4 9, 9 আর 14 23, 23 বিয়োগ করতে হবে কত? 20 আর 90, 90 আর 56 হচ্ছে 146, যেহেতু ভাগ 100 তাই 1.46, 1.46। এবারে প্লাস কত হয়ে যাবে? যেহেতু এখানে 10,000 দেওয়া আছে তাই 4 ঘরের পর দশমিক হবে, তার মানে এখানে একটা জিরো এক্সট্রা আরও লাগাতে লাগবে, তার মানে 0.0280 এটা হয়ে যাবে। এবার তার মানে আমাদেরকে বিয়োগ কত করতে হবে? বিয়োগ করতে হবে দেখো এরকম 23.0280, এর থেকে মাইনাস করতে হবে কত আমাদের? 1.4600। দেখো 0.8 এখানে কত হয়ে যাবে? 12 থেকে 6 গেলে 6, এখানে হয়ে যাবে কত? 9, 9 থেকে 4 গেলে 5 দশমিক, এখানে 1 কমে যাবে, 22 থেকে 1 চলে গেলে 21, তার মানে 21.5680। দেখো 5680টাকে মানে এখানে যেহেতু 8 তার মানে এখানে 57 লিখে দিচ্ছে, তার মানে 21.57 এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, যেটা হচ্ছে অপশন বিতে। তার মানে অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। পরবর্তী প্রশ্ন কি বলেছে, 360 মিটার লম্বা একটি ট্রেন একটি বৈদ্যুতিক খুঁটিকে
12 সেকেন্ডে অতিক্রম করে। 150 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? ঠিক আছে, ট্রেনটির কত সময় লাগবে? কি বলেছে, 360 মিটার একটা লম্বা ট্রেন একটা বৈদ্যুতিক খুঁটিকে 12 সেকেন্ডে অতিক্রম করে। দেখো একটা ট্রেন যখন একটা ল্যাম্পপোস্টকে অতিক্রম করে, তার মানে সেই ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। তার মানে ট্রেনটার তার নিজের দৈর্ঘ্য 360 মিটার যেতে সময় লেগেছে কত? 12 সেকেন্ড। কত সেকেন্ড সময় লেগেছে? 12 সেকেন্ড। এখান থেকে ট্রেনটার আমরা স্পিড বের করতে পারবো না? ট্রেনটার স্পিড তার মানে কত হবে? 360 মিটার গেছে কত সেকেন্ডে? 12 সেকেন্ডে। তার মানে স্পিড কত হয়ে গেল? 12×3 = 36, মানে 30 মিটার পার সেকেন্ড। এটা হলো ট্রেনটার স্পিড, 30 মিটার পার সেকেন্ড হলো। এবারে কি বলেছে, 150 মিটার লম্বা একটা সেতুকে অতিক্রম করতে কত সময় লাগবে? দেখো, যখন ট্রেনটা একটা বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করেছিল তখন সে তার নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করেছিল, কিন্তু যখন ট্রেনটা 150 মিটার লম্বা একটা সেতুকে অতিক্রম করবে তখন সে 150 মিটার সেতুটাকে অতিক্রম করবে, তার পাশাপাশি তার সে নিজের যে দৈর্ঘ্যটা 360 মিটার সেটাকেও অতিক্রম করবে। তার মানে তখন ট্রেনটার কতটা সময় লাগবে? তখন ট্রেনটার 510 মিটার অতিক্রম করতে লাগবে, 510 মিটার অতিক্রম করতে লাগবে। এবারে ট্রেনটার কতটা দৈর্ঘ্য অতিক্রম করতে লাগে সেটা আমরা বের করে নিলাম, 510 মিটার। এবারে ট্রেনটার স্পিড কত আছে? 30 মিটার পার সেকেন্ড, সেটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা টাইমটা বের করতে পারবো। তার মানে টাইম কতটা লাগবে? টাইম সমান সমান হয়ে যাবে ডিস্টেন্স বাই স্পিড সমান সমান হয়ে যাবে টাইম। 0 0 কাটো, 3 দিয়ে 51কে কাটলে 17, তার মানে 17 সেকেন্ড আমাদের সময় লাগবে, যেটা আছে অপশন এ তে। তার মানে অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, যদি কিছু পরিমাণ আসল চক্রবৃদ্ধি সুদের হারে 4 বছরে 3 গুণ হয় তবে একই পরিমাণ চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 2187 গুণ হবে? ঠিক আছে, কি বলেছে? 4 বছরে 3 গুণ, 4 ইয়ার্সে হয় কয় গুণ? 3 গুণ হয়। ঠিক আছে, এবারে কি করতে হবে? 2187 গুণ করতে হবে। এই যে 2187 গুণ আছে, মানে 2187 গুণ, সেটা 3-এর পাওয়ারে কত হইলে 2187 হয় সেটা আমরা আগে বের করব। ঠিক আছে, এই 2187 এটাকে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি 3 দিয়ে, 3 7 21, 3 2 6, 3 9 27, আবার 3 দিয়ে যদি করি 3 2 6, 3 4 12, 3 3 9, আবার 3 দিয়ে 3 8 24, 3 1 3, আবার 3 দিয়ে 3 7 81, আবার 3 দিয়ে 3 9 27, আবার 3 দিয়ে 3 3 9। ঠিক আছে, তার মানে কয়টা 3? 1 2 3 4 5 6 7। তার মানে এই যে 2187 এটাকে আমরা লিখতে পারি 3 লিখতে পারি না? তাহলে দেখো, এই 3 গুণ হতে যদি 7 বছর সময় লাগে তাহলে 2187 গুণ, এটা হতে কত সময় লাগবে? এই যে 3-এর পাওয়ার আছে সেটা দিয়ে 4কে গুণ করে দাও। কেন 4কে গুণ? কারণ 3 বছর হতে 3 গুণ হতে 4 বছর সময় লেগেছে, তাই 7কে 4 দিয়ে গুণ করে দেবো। 7 4 28, 28 ইয়ার্স। বোঝা গেল? 28 ইয়ার্স সময় লাগবে, যেটা আছে অপশন ডিতে। তার মানে অপশন ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি বলেছে দেখো, 3টি বৃত্ত যার প্রতিটির ব্যাসার্ধ 3.5 সেন্টিমিটার এমনভাবে আঁকা হয়েছে যে প্রতিটি বৃত্ত অপর দুটি বৃত্তকে স্পর্শ করে। এই 3টি বৃত্ত দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত? ঠিক আছে, 3টা বৃত্ত, ঠিক আছে, 3টা বৃত্ত আমরা দিচ্ছি এখানে। এই একটা বৃত্ত, ঠিক আছে, এখানে আরেকটা বৃত্ত, ঠিক আছে, এখানে আরেকটা বৃত্ত। ঠিক আছে, দেখো বৃত্তগুলো আমার একটু ছোট বড় হয়ে গেল, কিন্তু 3টা সেম, মানে একই মাপের বৃত্ত। ঠিক আছে, এই যে বলে যে এই যে আবদ্ধ অঞ্চলের মাঝখানে যে এই অঞ্চলটা আছে, এই অঞ্চলটার ক্ষেত্রফল কত, এটা আমাদেরকে চেয়েছে। ঠিক আছে, কিভাবে করব দেখো, আমরা এই যে 3টা বৃত্তের যে কেন্দ্রবিন্দু আছে, এই 3টা বৃত্তের কেন্দ্রবিন্দুগুলোকে যোগ করে দেবো। 3টা বৃত্তের কেন্দ্রবিন্দুগুলোকে যোগ করব। দেখো 3টা বৃত্তের কেন্দ্রবিন্দুগুলোকে যোগ করলে একটা আমরা সমবাহু ত্রিভুজ পাবো। সমবাহু ত্রিভুজ কেন? কারণ দেখো এই যে এখান থেকে এই বিন্দু পর্যন্ত বৃত্তটার কি,
এটা অর্ধেকটা এখানে ব্যাসার্ধ, অর্ধেকটা এখানে ব্যাসার্ধ। তার মানে ব্যাসার্ধ যদি 3.5 সেন্টিমিটার হয়, তার মানে এই ত্রিভুজটার একটা সাইড কত হবে, এখানে 3.5, এখানে 3.5 মানে 7, তেমনই করে এখানেও 3.5, 3.5, 7, এখানেও 3.5, এখানেও 3.5, 7, তার মানে 7 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ হয়ে গেল এটা। ঠিক আছে, এবারে এই সমবাহু ত্রিভুজটা থেকে যদি এই বৃত্তগুলোর ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা মাঝখানের অংশটার ক্ষেত্রফল কিন্তু পেয়ে যাব। এটাই আমাদের করতে হবে। এবারে দেখো এই ত্রিভুজটার তার মানে একটা সাইড কত 7 সেন্টিমিটার, একটা সাইড কত 7 সেন্টিমিটার। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আরেকটি জিনিস যেটা প্রশ্নে দেওয়া ছিল, এখানে লেখা হয়নি এখানে, সেটা কি, সেটা হচ্ছে √3 মান। √3 মান প্রশ্নে কিন্তু দিয়ে দেওয়া ছিল। ঠিক আছে, √3 মান কত, √3 = হচ্ছে 1.732, এটা হচ্ছে √3 মান, যেটা প্রশ্নে দিয়ে দেওয়া। ঠিক আছে, তো √3 মান কত 1.732। তাহলে আমরা এবারে ত্রিভুজটার ক্ষেত্রফল বের করবো। ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি, √3/4a²। তো √3 মানে কত 1.732/4 ইন্টু a² মানে কত, এ মানে তো হচ্ছে সাইড, সাইড কত 7 সেন্টিমিটার, তো a² মানে কত 7 7 49, কত হলো 49। এবারে 4 দিয়ে কাটো, কত হবে, 4 দিয়ে যদি এটাকে কাটি, 4 4 16, 4 3 12, 4 3 12, 3 ঘর পর দশমিক, তার মানে 0.433, এটা হয়ে ইন্টু 49, এটা হয়ে যাবে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল। এই দুটাকে যদি আমরা গুণ করি তাহলে কত হবে, দেখো এই দুটাকে যদি আমরা গুণ করি তাহলে গুণফল হয়ে যাবে 21.217, এটা হয়ে যাবে কিন্তু গুণফল। ঠিক আছে, তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের বের হয়ে গেল কত 21.217, এটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল। এবারে আমরা কি করব, এই যে বৃত্তগুলার যে ক্ষেত্রফলটা, তিনটা বৃত্তের মধ্যে যে ক্ষেত্রফল আছে, এটা এটা আর এটা, এটা আমরা বের করব। প্রথমে দেখো একটা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, দেখো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হলো πr²। পাই মানে কত, পাই মানে হচ্ছে 22/7 ইন্টু r² মানে কত 3.5 ইন্টু 3.5, আর মানে যেহেতু 3.5। এবারে আমাদের তো পুরো বৃত্তটা তো নাই এখানে, বৃত্তটার কি আছে, অল্প অংশ আছে। কত অংশ আছে, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তাই এই কোণটা কত, এই কোণটা 60 ডিগ্রি, এই যেখানে যে কোণটা আছে এটা কোণ 60 ডিগ্রি। তাহলে আমাদের দেখো বৃত্তের ক্ষেত্রে আমাদের 360 ডিগ্রির মান হচ্ছে এটা, যেটা সূত্রটা আছে। কিন্তু আমরা 360 ডিগ্রির ক্ষেত্রফল বের করবো না, আমরা কি বের করবো, 60 ডিগ্রির ক্ষেত্রফল বের করবো। তাই আমরা লিখলাম 60/360। এবারে এটা একটা অংশের এই যে একটা অংশের ক্ষেত্রফল বেরোলো, এরকম কয়টা আছে, এই বৃত্তের ক্ষেত্রে একটা, এই বৃত্তের ক্ষেত্রে একটা, এই বৃত্তের ক্ষেত্রে একটা, তিনটা, তাই ইনটু আমরা 3 করে দিলাম, হলো। এবারে কাটাকাটি করি, দেখো 0 0 কাটো, 6 দিয়ে কাটো, 6 6 36, 3 দিয়ে কাটো, 3 2 6। এইবারে কি করবো আমরা, 7 দিয়ে কাটো, 7 দিয়ে 35কে কাটলে 0.5 হবে, 2 দিয়ে কাটলে 2 11 হবে। এবারে যদি আমরা গুণ করি কত হবে, দেখো 11 দিয়ে 35কে গুণ করলে 385, এখানে দশমিক মানে 38.5 গুণ 0.5, 38.5কে যদি আমরা 0.5 দিয়ে গুণ করি, দেখো কোনো কিছুকে 0.5 দিয়ে গুণ করে দেওয়া মানে সেটাকে অর্ধেক করে দেওয়া। এবারে 38.5কে যদি অর্ধেক করি, 38-এর অর্ধেক মানে 19.5-এর অর্ধেক মানে 0.25। ঠিক আছে, তার মানে 19.25, এখানে 25 আমি কেন লিখলাম, কারণ এখানে 1 ঘর পর দশমিক, এখানে 1 ঘর পর দশমিক, তাই 2 ঘর পর দশমিক লিখলাম। ঠিক আছে, তার মানে 19.25, 19.25 হয়ে যাবে আমাদের ক্ষেত্রফল। এবারে তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল থেকে যদি আমরা এই 19.25 বৃত্তগুলোর ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা আমাদের যেটা চেয়েছে আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল সেটা পেয়ে যাবো। দেখো 5-এর পিছনে কিছু নেই মানে 0, 7 থেকে 0 গেলে 7, 11 থেকে 5 গেলে 6, এখানে হয়ে যাবে তার মানে 11 1 মানে 11, 11 থেকে 2 গেলে 9 দশমিক, তার মানে এখানে হয়ে যাবে 0 0 মানে 20, 20 থেকে 19 গেলে 1, তার মানে 1.967, এটা হয়ে যাবে আমাদের উত্তর, যেটা আছে অপশন সিতে। তার মানে অপশন সি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্ন কি বলেছে, 45% অ্যালকোহল দ্রবণকে 60% অ্যালকোহল দ্রবণের সাথে 2:3 অনুপাতে মিশ্রিত করা হয়।
ফলাফল দ্রবণটিকে 72% অ্যালকোহল দ্রবণের সাথে কোন অনুপাতে মিশ্রিত করলে 66% অ্যালকোহল দ্রবণ পাওয়া যাবে। ঠিক আছে, দেখো দুটা স্টেপে অঙ্কটা আমাদেরকে করতে হবে। কিরকম? প্রথমে 45% অ্যালকোহল দ্রবণকে 60% অ্যালকোহল দ্রবণের সাথে 2:3 অনুপাতে মেশালে যেই মিশ্রণটা পাওয়া যাবে সেখানে অ্যালকোহল কত পার্সেন্ট আছে সেটা আমাদেরকে বের করতে হবে। সেটা কি করে বের করতে পারবো? দেখো, ধরে নিই 2 অনুপাত মিশাইছে প্রথমটা, 3 অনুপাত মিশাইছে দ্বিতীয়টা। তাহলে প্রথমটাতে কত থাকবে? দুইয়ের 45%, মানে 2 গুণ 45। ঠিক আছে, এর সাথে যোগ করে দেবো আমরা, যেহেতু মিশাইছে তার মানে এই তিন অনুপাত মিশাইছে, 3 গুণ কত পার্সেন্ট ছিল ওখানে? 60%। ঠিক আছে, এবারে ভাগ করে দেবো কি দিয়ে? 2 আর 3, মানে টোটাল কত হলো? 5। তার মানে ভাগ করে দেবো 5 দিয়ে। যেহেতু দেখো পার্সেন্টেজ দিয়ে, তাই আমরা এভাবে করতে পারি। তাহলে কত হবে দেখো, 45 দুগুণা 90 আর 60 3 180, 180 আর 90 যোগ করলে কত হবে? 270/5। 270 দিয়ে 270কে 5 দিয়ে ভাগ করলে 5 5 25, 5 4 20, মানে 54% হয়ে যাবে। মিশ্রণটাতে, নতুন মিশ্রণটাতে আমাদের কত পার্সেন্ট অ্যালকোহল হবে? নতুন মিশ্রণটাতে আমাদের 54% অ্যালকোহল হবে। এবারে আমাদেরকে কি বলেছে? এই 54%, 54% অ্যালকোহলের সাথে 72% অ্যালকোহলওয়ালা দ্রবণ মিশ্রিত করে 66% অ্যালকোহল বানাতে লাগবে। সিম্পলি অ্যালিগেশন লাগিয়ে দাও, কোন অনুপাতে মেশাতে হবে? 54 আর 66 থেকে 54 চলে গেলে 12, 72 থেকে 66 চলে গেলে 6। তার মানে কাটাকাটি করো, 6 একে 6, 6 দুগুণা 12, তার মানে 1:2 অনুপাতে আমাদেরকে মেশাতে হবে, যেটা আছে অপশন সিতে। তার মানে অপশন সি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, এ একটি কাজ 20 দিনে শেষ করতে পারে, বি একা একটি কাজ 15 দিনে শেষ করতে পারে। তারা একসাথে 5 দিন কাজ করে এবং তারপর কাজ বন্ধ করে দেয়। অবশিষ্ট কাজ সি একা 2 দিনে শেষ করে। যদি পুরো কাজ শেষ করার জন্য তাদেরকে 2400 টাকা দেওয়া হয়, তাহলে সি এবং এ এর দৈনিক মজুরির পার্থক্য নির্ণয় করো। খুব ইম্পর্টেন্ট একটা কাজ, হ্যাঁ, 2-3টা স্টার মারে রাখো, যে ইম্পর্টেন্ট একটা অঙ্ক। কি করে করব দেখো, এ করে কাজ, এ করে 20 দিনে, বি করে কত দিনে? 15 দিনে। যদি মোট কাজ আমরা দুজনের লসাগু মানে 60 ধরি, তাহলে এ একদিনে কত করে? 3 ইউনিট কাজ। বি একদিনে কত করে? 4 ইউনিট কাজ। বি একদিনে করে 4 ইউনিট কাজ, এ একদিনে করে 3 ইউনিট কাজ। এবারে বি কতদিন কাজ করেছে? 5 দিন। তার মানে বি 5 4 20 ইউনিট কাজ করে নিয়েছে। এও করেছে 5 দিন, দুজন যেহেতু একসাথে করেছে না, তাই এও 5 দিন করেছে। এ কত ইউনিট কাজ করেছে? তার মানে 15 ইউনিট কাজ করেছে। 15 + 20, তার মানে কত হয়ে গেল? 35 ইউনিট। 15 + 20, 35 ইউনিট কাজ তারা করে নিয়েছে। তার মানে বাকি কত ইউনিট কাজ থাকলো সি এর জন্য? দেখো সি এর জন্য বাকি থাকলো তার মানে 25 ইউনিট কাজ। কত ইউনিট কাজ থাকলো বাকি? 25 ইউনিট কাজ বাকি থাকলো। এবারে দেখো, এ করেছে 15 ইউনিট কাজ, বি করেছে 20 ইউনিট কাজ, সি করেছে 25 ইউনিট কাজ। তার মানে এই অনুপাতেই তো তারা টাকাটা পাবে, 2400 টাকা যে ভাগ পাবে, এই অনুপাতেই ভাগ পাবে। যেহেতু আমাদের সি আর এ এর দৈনিক মজুরি চেয়েছে, তাই আমরা সি আর এটাই বের করব। তার আগে আমরা এদের কাজের অনুপাতটা বের করে নিই। এ ইস্টু বি ইস্টু সি, এদের কাজের অনুপাত কত হবে? তার মানে 15:20:25। কাটাকাটি করো, 5 3 15, 5 4 20, 5 5 25। ঠিক আছে, তার মানে 3:4:5 এই অনুপাতে টাকাটা ভাগ পাবে। কত টাকা মোট? 2400 টাকা। এ কত পাবে? তার মানে এ পাবে 3, ভাগ কত? যোগ যোগ করে দাও, 3 আর 4 7, 7 5 12। 12 দিয়ে 2400কে কাটলে 12 দুগুণা 24, মানে 200। 200 3 200 আর 3 গুণ করলে কত হবে? 600। তার মানে এ কত পাবে? 600 টাকা মোট। এ এটা এটা এখানেই অনেকজন ভুল করে দেয়, হ্যাঁ, এটা মনে রাখবে, এ মোট 600 টাকা পাবে। আবার এই 2400, সি কত পাবে? সি 5 ইউনিট, 5/12। কাটাকাটি করো, 200, 200 5 1000, 200 5 কত? 1000। এখানেই অনেকে ভুল করে, আসল খেলা এখানেই লুকিয়ে আছে। কি খেলা দেখো, এখানে চেয়েছে কি দৈনিক মজুরির পার্থক্য। তোমরা এই 1000 থেকে 600 মাইনাস করে 400 অ্যান্সার করে দিও না। কেন? কারণ আমাদেরকে মোট মজুরির বলেনি, মোট মজুরির পার্থক্য। কি বলেছে? দৈনিক মজুরির পার্থক্য।
তাহলে দেখো এই যে 600 টাকা, এই 600 টাকা যে এ পেয়েছে, এ কয়দিন কাজ করে পেয়েছে? 600 টাকা পেয়েছে 5 দিন কাজ করে। তার মানে এর দৈনিক মজুরি কত? এই যদি 5 দিনে 600 টাকা পায়, একদিনে তার মানে কত টাকা পাবে? 600কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 12, তার মানে 120 টাকা, 120 টাকা দৈনিক পেয়েছে। এবারে এই যে 1000 টাকা পেয়েছে সি 1000 টাকা পেয়েছে কয়দিন কাজ করার জন্য? এই 2 দিন কাজ করার জন্য 1000 টাকা পেয়েছে। তার মানে সি একদিনে কত টাকা পেয়েছে? সি একদিনে 500 টাকা পেয়েছে। সি আর এর তার মানে পার্থক্য কত হলো? 380 টাকা। তার মানে সি আর এর মজুরির পার্থক্য কত? 380 টাকা, যেটা আছে অপশন এ তে। তার মানে অপশন এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? অপশন এ হয়ে গেল সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, 2x² - 8x - m = 0 এর একটি মূল 5/2 হলে সমীকরণের দ্বিতীয় মূল এবং m এর মান নির্ণয় করো। ঠিক আছে, আমরা জানি যে কোনো দ্বিঘাত সমীকরণের দুইটা মূল যদি আলফা আর বিটা হয়, তাহলে আমরা কি জানি যে আলফা প্লাস বিটা = -b/a, -b/a। তো আলফার মান দেওয়া আছে আমাদেরকে কত? 5/2, 5/2 প্লাস বিটার মান আমাদেরকে বের করতে হবে = মাইনাস বি এর মান কত? বি এর মান -8, এ এর মান কত? এ এর মান 2, কাটাকাটি করো 4, মাইনাস মাইনাসে +4। তার মানে বিটা = কি হয়ে যাবে? বিটা = হয়ে যাবে 4, এটা 5/2 ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে 5/2। তাহলে বিটা = কি হয়ে যাবে? দেখো 4 × 8, 8 থেকে 5 চলে গেলে 3/2। তার মানে বিটার মান কত? 3/2। আমরা যদি অপশনগুলো ভালো করে লক্ষ্য করি, একমাত্র অপশন বিতেই দেওয়া আছে বিটার মান 5/2। বিটা বলতে আরেকটা মূল, দ্বিতীয় মূলের মান 3/2, যেটা আছে অপশন বিতে। তার মানে এখান থেকেই বলে দিতে পারি আমরা যে অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। এখান থেকেই বলে দিতে পারি অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তবু যদি তোমাদেরকে এম এর মানটা বের করতে ইচ্ছা করে, বা ধরে নাও সমীকরণ মানে অপশনগুলোতে বি এর মান 3/2 আরও দেওয়া আছে, তাহলে এম এর মানটা আমাদেরকে বের করতে হবে। তখন এম এর মানটা কোথা থেকে বের হবে? এম এর মানটা বের হয়ে যাবে যে আমরা আবার জানি কি আলফা বিটা = c/a। তো আলফা মানে কত? দেখো এটা এখানে লিখছি, হ্যাঁ। আলফা মানে কত? আলফা মানে হয়ে গেল আমাদের 5/2, বিটা মানে কত? 3/2 = সি এর মান কত? সি এর মান -m/a, এর মান 2, এই 2 দিয়ে এই 2 কাটো। তার মানে -m = 15/2 হয়ে যাবে। মাইনাসটা এদিকে নিয়ে চলে আসো, তার মানে -15/2 = হয়ে যাবে m। তার মানে m এর মান কত? -15/2, যেটা আছে দেখো অপশন বিতে। তার মানে অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? দেখো আমি কিন্তু দুটাই বের করে দেখিয়ে দিলাম, যদিও প্রয়োজন ছিল না এম এর মানটা বার করার, কারণ কি অপশনে বিটার মানটা মানে অপশনটা প্রথমটা বের করে আমাদের উত্তরটা কিন্তু বেরিয়ে গেছিল। ঠিক আছে, তো দেখো এটাই ছিল আজকের ভিডিওর শেষ প্রশ্ন। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে, ভিডিওটি অবশ্যই লাইক করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।